বর্তমানে আমি পার্ডু ইউনিভার্সিটিতে ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। সো তিনটা জব আমি বলবো আমি তিনটা কাজ করছিলাম, যেটা মানুষ একটা একটা করে করে। কিন্তু এমএমই থেকে তুমি এমএমই কিন্তু আমেরিকায় আসলে অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। বড় বড় কোম্পানিরা আসে, তারা ইন্টার্নশিপের সুযোগ দেয়। সো একটা স্টুডেন্ট সে মিডিয়াকর হলেও সে হয়তো টেসলা বা বোয়িং বা ধরো ইন্টেলে একটা ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছে, সেখানেই থাকছে। বাট আমার ব্যাচ মানে আমি যাদের সাথে কম্পিট করতাম, আমরা খুবই কোর্স ফোকাসড ছিলাম, যেটা আসলে ঠিক না। আমার মতে রেজাল্ট একটু যদি কমও থাকে ইট ডাজন্ট ম্যাটার, বাট কিছু রিসার্চ ওয়ার্ক থাকা উচিত। তাদের টাইম সকাল 7টা 8টায় ইমেলটা যাবে, যাতে তুমি সকালে প্রফেসর ইমেল খুললে তোমার আর ওরা অনেকেই আসলে গ্রাজুয়েট লেভেল পর্যন্ত আসেই না। আর আমি অ্যাজ এ সুপারভাইজার আমি কিন্তু সবসময় বললাম আমি কিন্তু রেজাল্ট দেখে কাউকে সিলেক্ট করবো না, আমি দেখবো। শর্ট স্টোরিজের আজকের এই স্পেশাল এপিসোডে আমাদের সাথে রয়েছেন একজন স্পেশাল গেস্ট, প্রমিতি সরকার আপু। তো আজকের এই এপিসোডে আপু আসার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। এন্ড আপনি আপনার ইন্ট্রোডাকশন দিয়ে যদি শুরু করতেন। পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। তুমি তোমার নাম বলেই দিয়েছো। আমি তারপরও নিজেকে একটু ইন্ট্রোডিউস করার জন্য বলছি। আমার নাম প্রমিতি সরকার। বর্তমানে আমি পার্ডু ইউনিভার্সিটিতে ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি এই সেমিস্টার পর্যন্ত। এরপর আমি টেনিউর ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে জয়েন করতে যাচ্ছি ফ্রম অগাস্ট 2025। পার্ডুতে জয়েন করার আগে আমি আমার পিএইচডি শেষ করেছি আইওয়া স্টেট ইউনিভার্সিটি থেকে, এবং আইওয়া স্টেটে আসার আগে আমি বুয়েটে লেকচারার হিসেবে 2 বছর ছিলাম। সেখানে আমি মাস্টার্স এবং আমার আন্ডার গ্রাজুয়েট করেছি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। বুয়েটে জয়েন করার আগে আমি আমার এইচএসসি কমপ্লিট করেছি হলিক্রস কলেজ থেকে, এবং আমার শৈশব কেটেছে রাজবাড়ী জেলায়। সেখানে আমি আমার প্রাইমারি এবং হাই স্কুল পড়াশোনাটা করেছি। তো আমার হাই স্কুল ছিল রাজবাড়ী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। ওকে। এটাই হচ্ছে আমার ছোট করে একটু ওইখানকার ইন্ট্রোডাকশন। সময়টা আপনার কেমন কেটেছে, ওই 1 থেকে 10 পর্যন্ত গ্রামের যে সময়টা? আমি 1 থেকে 4 পর্যন্ত খুবই মিডিয়া কোর স্টুডেন্ট ছিলাম বলবো। বাট আমার টার্নিং পয়েন্ট ছিল আমার প্রাইমারি স্কুলের বৃত্তি পরীক্ষা, যেটাতে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম আমার স্কুল থেকে একমাত্র। এসসি তো এক্সাম? তারপর আমার মনে পিএসসি ছিল না তখন, তখন ছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা। আচ্ছা, হ্যাঁ, হুম হুম। তো প্রাথমিক বৃত্তি পরীক্ষা তখন এক একটা ইউনিয়ন থেকে দুইজন ট্যালেন্ট পুল মানে মেয়ে আর হুম। একজন সাধারণ গ্রেডে বৃত্তি পেত। তো সেখানে ওটা আমার টার্নিং পয়েন্ট ছিল। তারপর আমার মনে হতো যে না, আমার ভালো কিছু করতে হবে। তো সেই টার্নিং পয়েন্ট থেকে আমি রাজবাড়ী গার্লস স্কুলের পরে ভর্তি হই। তারপর আমার ভেতর ওই ইয়েটা গ্রো করতে থাকে যে আমাকে ভালো কিছু করতে হবে। তো তারপর আমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমার যত পরীক্ষা হয়েছে স্কুলে, আমি সেগুলোতে মানে ফার্স্ট হতে পারি আর কি। তো শেষের দিকে গিয়ে আমার দেখা যায় যে আমার কম্পিটিটরদের সাথে আমার একটু গ্যাপ বাড়ছে, আমার ফ্রেন্ড যারা যাদের সাথে স্কুল। তখন আমার মনে হয় যে না, ঠিক আছে কলেজে। আমি ওখানে আসলে কলেজের ক্লাস শুরুর আগে কিছুদিন পড়াশোনা করেছিলাম, 1-1.5 মাস। তো আমার কাছে তখন মনে হতে থাকে যে না, আমার আর একটু ভালো গাইডেন্স দরকার। তো সেটা হয়তো আমি ঢাকায় গেলে পেতে পারি। তো সেই আর্টস থেকে আসলে ঢাকায় আসা। তো আমার বাবা মা দুজনেই জব হোল্ডার ছিলেন, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। বাট আমার জন্য তারা ওই কষ্টটা করছে যে ট্রান্সফার হয়ে ওই সময় আমরা সবাই মিলে ঢাকায় এসেছি, জাস্ট আমি কলেজ যাতে হলিক্রসে পড়তে পারি। তো এসসিতে তো মনে হয় অ্যাডমিশন টেস্ট তো দিতে হয়েছে। আমাদের সময় অ্যাডমিশন টেস্ট প্রথম উঠিয়ে দিয়েছিল তখন। আমাদের সময় আসলে এত গোল্ডেন ছিল না। তো ওকে। আমার জেলা থেকে আসলে দুজন গোল্ডেন পেয়েছিল পুরো ডিস্ট্রিক্ট রেজাল্টের থেকে, উপর একটা বেস ছিল। নিয়েছে। হুম হুম। ওকে। তো একটা ছেলে একটা মেয়ে, তো মেয়েদের মধ্যে আমি একা ছিলাম। আর হলিক্রসে তো তোমার শুধু মেয়েরাই যায়, তো আমি একমাত্র আমার জেলা থেকে ধরতে পারো ফার্স্ট বলতে পারো সেই হিসেবে। আর ওদের হলিক্রসের একটা রুল ছিল যে অবশ্যই প্রতি জেলা থেকে একজন আসবে। এটা আমার মনে হয়েছে ভর্তি হওয়ার পরে, কারণ ওদের ক্লাসে প্রায় সব জেলা থেকে একজন বা দুজন থাকে। তুমি এই তো নটরডেম, তুমি এটা খেয়াল করে থাকবে। আমাদেরও ওরা সেম। এটা হুম হুম। তো আমার মনে হয় সেই হিসেবে আমার অ্যাডমিশন হয়েছিল। জাস্ট আমার সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলাম, রেজাল্ট জমা দিয়েছিলাম সেই বেসিসে। তো এইভাবে হলিক্রসে আসা। হলিক্রসে এসেছিলাম 2007 সালে, 7 আগস্টে। ওকে। তো ওইখানকার যে 2 বছর সময় এটা কেমন কেটেছে? আমি বলবো আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং টাইম যদি কোনোটা থাকে, তাহলে সেটা হচ্ছে হলিক্রসের 2 বছর। কারণ আমি আসলে মফস্বলে ছিলাম, সেখান থেকে ঢাকায় এসেছি, সেটা একটা হিউজ চেঞ্জ। হুম। তারপর আমি বলবো আমার ফ্রেন্ড সার্কেল অবশ্যই আমার অনেক বড় একটা সাপোর্ট সিস্টেম ছিল। প্লাস আমার স্কুল মফস্বলে হতে পারে, কিন্তু ওখানকার আমার শিক্ষকরা অসাধারণ ছিলেন। আমি বলবো আমি ঢাকাতে এসে এরকম শিক্ষক পাইনি। তো ওনাদের সেই সাপোর্ট সিস্টেমটা আমি হারিয়েছিলাম। তো সব অল মনে হতো আমি একাই যুদ্ধ করছি আর কি। তো আস্তে আস্তে অবশ্যই আমার ওখানে ফ্রেন্ড সার্কেল হয়েছে, বাট ইট টুক টাইম। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল যে হলিক্রসে তোমাকে
মানে অবশ্যই অনেকটা সময় তোমাকে কলেজে থাকতে হবে, কলেজে অনেক পড়াশোনা হয়, অ্যাটলিস্ট আমাদের সময় হতো। আর প্রচুর ওয়ার্কআউটের টাইম যায় প্রথম 1 বছর। সো তোমাকে কলেজে অনেক টাইম দিতে হতো আর কি। তো এটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল যে কলেজ খুবই ফাস্ট যায় সেখানে, ক্লাস, ল্যাব, তারপর আবার ওয়ার্কআউট, সবকিছু মিলে যে লম্বা সময়টা, এটা আমি রাজবাড়িতে থাকতে আমি অনেক মানে প্রাইভেট পড়তাম। স্যাররা আর কি পার্সোনালি গাইড করতেন, আমার বাসায়ও কিছু টিচার ছিল। তো ঢাকায় প্রথম সমস্যা ছিল বাসায় টিচার এনে পড়ানো তো খুবই এক্সপেন্সিভ, প্লাস টিচাররা আসতেও চাইতেন না। আর ব্যাচ অনেক বড় ছিল, প্লাস আমার সময়ও হতো না। তো এটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল যে এত পড়া এত অল্প সময়ে, আমার গাইড কম। তো পরে আমি ওখানে আমার হলিক্রসের যে ফার্স্ট গার্ল ছিল আর কি, স্কুলে ফার্স্ট গার্ল এবং সে কলেজেও ফার্স্ট ছিল, ওকে দেখতাম যে ও নিজে পড়ে, ও বলতো ও কোনো প্রাইভেটে যায় না। তো ও আমার জন্য একটা ইন্সপিরেশন ছিল যে শি ওয়াজ মাই গুড ফ্রেন্ড। তো ও আমাকে ইন্সপায়ার করছে যে ওকে একটা স্টুডেন্ট নিজে পড়তে পারে, জাস্ট নিজের বইটা নিজে পড়তে হবে। এবং ব্যাচে অনেক সময় স্যাররা নোট করে দেয়, শর্ট সাজেশন দেয়, ওটা আমার কাছে মনে হয়েছিল যে আমি কখনোই ওটা ফলো করতাম না। ওইটা আমার কাছে চ্যালেঞ্জিং লাগতো, আমার কাছে মনে হতো যে স্টুডেন্টদের পুরো বইটাই পড়া উচিত, যে কি কি হচ্ছে, এবং সিরিয়াল অনুযায়ী পড়লে, টপিক টু টপিক কাভার করে পড়লে আমার মনে হয় বেসিক এনাফ স্ট্রং হয় যে তুমি নিজে মুভ অন করতে পারবে। অবশ্যই হলিক্রসের টিচাররা আমাকে গাইড করছেন, এবং আমি যে একদম ব্যাচে যেতাম না তা না, আমার ম্যাথের একটা ব্যাচ ছিল। বাট আমি পরে শেষের দিকে ইরেগুলার হয়ে গেছিলাম, যদি কোনো প্রশ্ন থাকতো তখন যে কোয়েশ্চেনটা করে আসতাম এরকম। ওই টাইমটা আমি নিজে পড়তাম। আর এনভায়রনমেন্ট আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, আমি খুব সিক থাকতাম ওই সময়। আমার কাছে মনে হয় এয়ার পলিউশন বা সবকিছু মিলে আমি কলেজ টাইমটা খুবই সিক ছিলাম। বাট কলেজে যখন ছিলাম তখন হলিক্রসের ল্যাবটা মানে খুবই ইফেক্টিভ। এবং তখন আমি আস্তে আস্তে বোঝা শুরু করি যে আমার ম্যাথ এবং ফিজিক্সের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। এবং হলিক্রসের কিছু কঠিন পরীক্ষা আমি বেশ মানে হাইয়েস্ট মার্ক এরকম পেয়েছি। বা ধরো আমার মেইড পজিশনে ফার্স্ট হতে পারিনি কখনোই, আমার অনেক স্ট্রং কম্পিউটার ছিল, বাট আমি সেকেন্ড, থার্ড, ফিফথ এরকম পজিশন গুলো হোল্ড করছি। সো ওইটা আমার জন্য খুব ইন্সপায়ারিং ছিল, এবং তখন আমি সিদ্ধান্ত নেই যে আমি ইঞ্জিনিয়ারিং এর দিকেই যাব, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন করব এবং সেটার দিকেই আমি যাব, কারণ আমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর প্রতি আমার ভালোবাসাটা অনেক বেশি এবং আগ্রহটা অনেক বেশি। ওকে, তো এরপরে তো কলেজ শেষ করে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং মানে প্রিপারেশন নেওয়া। তো ওই সময় কোন দিকে প্রিপারেশন নিব, ইঞ্জিনিয়ারিং নাকি মেডিকেল নাকি অন্য কোনো দিকে? এন্ড পারিবারিক একটা প্রেশার থাকে সবসময় যে মেয়েদের ডাক্তার হতে হবে অথবা এই টাইপের কিছু একটা। তো ওই সময় আপনার কি কি ফেস করতে হয়েছে? এটা বলবো, আমার বাবা আসলে ডাক্তার, তো উনি আসলে মানে উনি চেয়েছিলেন আমি ডাক্তার হই, যেহেতু আমার স্কুল কলেজে মোটামুটি রেজাল্ট ছিল, তো ওনার ইচ্ছা ছিল যে মেডিকেলের কোচিং করি। কিন্তু আমার আসলে বায়োলজি ভালো লাগতো, আমি বলবো না যে খাবার, মানে ফিজিক্স ম্যাথের প্রতি যেরকম একটা ভালোবাসা বা একটা আগ্রহ ফিল করতাম, ওটা থেকে একটু অবশ্যই কম ছিল, তো আমি রাজি ছিলাম না। তো এটার জন্য আমাকে আসলে বাসায়, বিশেষ করে আমার বাবার সাথে, আমার মা খুবই সাপোর্টিভ, আমার মা সবসময় আমাকে আমি যেটা করব সেটাতে ইন্সপায়ার করে। আমার মার কিছু অবদান তো অবশ্যই অনেক বেশি, বাবারও অবদান আছে, বাট বাবা ভাবতেন যে আমি বাংলাদেশের সিনারিওতে মেয়েরা ইঞ্জিনিয়ার হয়ে কি করবে, ওয়ার্ক এনভায়রনমেন্ট ভালো হবে না, আমি কি, আর বেশিরভাগ ইন্ডাস্ট্রি গুলো গাজীপুরে। তো আমার বাবার ইয়ে ছিল যে আমি কি গাজীপুর গিয়ে আমি কিভাবে ইঞ্জিনিয়ারিং ইয়ে করবো, খুবই হার্ড লাইফ হবে। আম, আর আমার মনে হয় উনি বিশ্বাসও করতে পারতেন না যে আমি এত হার্ড ম্যাথ প্রবলেম এগুলো সলভ করতে পারবো। তো ভাবতো যে যদি বুয়েটে অ্যাডমিশন না হয় তখন আমি কি করব, এই ধরনের একটা ইয়ে ছিল। বাট আমি আসলে বাবাকে আসলে তখন কাইন্ড অফ চ্যালেঞ্জ করেই আমি অ্যাডমিশনটা কন্টিনিউ করেছি। এবং আমার মনে আছে যখন আমি ওই 3 মাস, 3.5 মাস আমার বাবা আমাকে প্রায় পুশ করতো যে আমি, বা খোঁজ নিত যে আমি বায়োলজি পড়ছি কিনা। তো যাই হোক, তারপর তো ভর্তি পরীক্ষা দিলাম, মেডিকেলও দিয়েছিলাম, বা আমার ইচ্ছা রক্ষার্থে ঢাকা ইউনিভার্সিটি দিয়েছি, আর বুয়েট আর কুয়েটে দিয়েছি, এই 4টা জায়গা পর্যন্ত আমি অ্যাডমিশন দিয়েছিলাম আর কি। ওকে, এরপরে তো বুয়েটে আসা। তো বুয়েটে এসে আপনার একটা তো মোটামুটি অ্যাডমিশনের পরে যেটা থাকে যে সাবজেক্ট, তো এই হুম। সাবজেক্ট নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়েছে কিনা, বা মেয়েদের জন্য এই সাবজেক্ট বেশি সুইটেবল, এটা কম সুইটেবল, এটা কোনটাতে যাব, এসব নিয়ে? হ্যাঁ, সেটা তো অবশ্যই হয়েছে। আমার সময় আসলে আমি তখন কিছু সিনিয়রদের সাথে কথা বলার সুযোগ পাই। তো সাবজেক্ট র্যাঙ্কিং নিয়ে তো কিছু, তখন এটা অবশ্যই চেঞ্জ হয়, ঠিক আছে। তো আমি তো 09 ব্যাচ, হুম। আমাদের সময় সাবজেক্টের সিরিয়ালটা ছিল অনেকটা এরকম যে ইলেকট্রিক্যাল ফার্স্ট, দেন হুম। সিএসসি,
এরপর আইপি ছিল। আমাদেরকে সেটাই বোঝানো হয়েছিল যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ অনেক জব, আর তখন আইপি থেকে পাশ করলেই তুমি 40-50 কে স্যালারি পাবা, মানে ওই টাইমে তখন ওইটাই 40-50। হিউজ। হ্যাঁ, ইজ এ লট। সো চাকরির জন্য বসে থাকতে হবে না। আসলে তখন যে বাইরে আসবো সেটা তো আসলে কখনো ভাবিনি। তখনকার সব প্ল্যান করা হতো যে দেশে থেকে কি করা যাবে। হ্যাঁ, আর আমাদের সময় বিসিএস টা আসলে এত ক্রেজ ছিল না হ্যাঁ true. এখনকার মতো। হ্যাঁ, তখন বিসিএস ক্রেজ ছিল ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য। যেমন আমার বাবা, সরি, আমার মা বিসিএস ক্যাডার, কিন্তু আমার বাবা সরকারি ডাক্তার, বাট ওনাকে বিসিএস দিতে হয়নি। বাট ওনাদের একটা ইয়ে ছিল, বাট তখন আমাদের এরকম কোনো চিন্তা আসে নাই যে কোন সাবজেক্টে গেলে বিসিএস বা আমি ওই সিরিয়ালটাই দিয়েছি। আমার মেরিট পজিশন ছিল 352। আমি এর পরেরটা নিয়ে আর চিন্তা করিনি। তবে হ্যাঁ, মেকানিক্যাল না আইটি, এইটা নিয়ে আমার একটা ইয়ে ছিল, কারণ আসলে আহ, ধরেই নিয়েছিলাম যে 352 হয়তো আমি ইলেকট্রিক্যাল সিএসসি পাবো না। তো আমি একটু কনফিউজ ছিলাম মেকানিক্যাল না ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। মানে যেটা চয়েস দেবো সেটা চলে আসবে হয়তো। হ্যাঁ, যেটা দিব সেটা চলে আসবে। তখন অনেকেই বললো যে মেকানিক্যালে মেয়েরা পড়ে না। ঠিক আছে, এটা খুবই বোকা বোকা একটা কথা, বাট তখন তো আর এত সোশ্যাল মিডিয়াও ছিল না। সত্যি কথা, আমার মনে আছে আমি বুয়েটে চান্স পাওয়ার পরে ফেসবুক খুলেছিলাম। হ্যাঁ, তার আগে আমার ছিল না, ফার্স্ট ইয়ারে কিছুই জানতাম না। আমরা হয়তো পার্সোনালি যদি কারোর সাথে কথা বলি, সেটা তো বুয়েটে গিয়েছিলাম, সিনিয়রদের সাথে কথা বলেছিলাম, তো দেখলাম যে আসলে যারা এরকম 200-300 দিকে থাকে তারা আইপি নেয়। তো সেই হিসেবে আমি ওইভাবে সাবজেক্ট চয়েস দিলাম, ইলেকট্রিক্যাল, দেন সিএসসি, এরপর আইপি। এবং আমি ভয়ে ছিলাম যে আমি আইপি পাবো কিনা, কারণ যোগ করলে তুমি যদি সিট সংখ্যা যোগ করো তাহলে আসে না আইপি পর্যন্ত। ঠিক আছে, Okay. তো একটু ভয়ে ছিলাম। তো পরে সিএসসি শেষ হলো 348-এ, আমার মেরিট পজিশন ছিল 352। সো আমি এভাবে আর কি আইপি তে আসলাম। আচ্ছা, এই যে আপনার অ্যাডমিশন দেওয়ার পরে র্যাঙ্কিং বা হচ্ছে বুয়েটে মোটামুটি তখন কত নিত? আপনাদের সময় সিট কেমন ছিল? 965। ওকে, তো তার মধ্যে ওয়ান থার্ড এর মধ্যে থাকা, মানে ওয়ান থার্ড এর মধ্যে থাকা এসব নিয়ে পরে আঙ্কেলের অপিনিয়ন বা হচ্ছে এক্সপ্রেশন কেমন ছিল? আপনি তো ক্র্যাক করছেন। আমার বাবা, যখন আমি, যেদিন আমার বুয়েটের রেজাল্ট বের হয়, তখন আমি আমার বাবার সাথে খুলনা ছিলাম অ্যাডমিশন বুয়েটের জন্য। অ্যাডমিশন টেস্টের হুম। জন্য। হ্যাঁ, আমার মনে আছে আমার বাবা যখন মানে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়ে দিয়েছে, আমার বাবা আমাকে বলেনি কার শুরুতে যে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়ে দিয়েছে, কারণ আমার যদি না হয় কুয়েটের পরীক্ষা তো আমি খারাপ করবো, এই সেন্সে। ঠিক হুম। আছে, বাট দ্য মোমেন্ট হি নিউ দ্যাট আমি আসলে সিকিউর করছি পজিশন, সে কাউকে পাঠিয়েছিল আর কি। আমার মনে আছে আমার বাবা মানে আমার বাবা কেঁদে ফেলছিলেন খুশিতে। সো এটা আমি বলবো যে এরপরে হয়তো অনেক সাকসেস আসবে বা ইয়ে হয়, বাট ওইটা আসলে সামথিং ডিফারেন্ট, ওটা অন্য রকম কিছু না। মানে ওটা অনেক স্পেশাল। হ্যাঁ, তো উনি অনেক হ্যাপি ছিলেন। আমার মা ভেবেছিলেন যে আমি আরেকটু আগে কেন ছিলাম না, বাট আমি হ্যাপি ছিলাম আর কি। তো আপু ওই সময় মানে 2009 এর দিকে, 9 বা 10, আপনাদের শুরু হয়েছিল 10-এ। আমাদের ক্লাস শুরু হয়েছে 10-এ। হ্যাঁ, তো ওই সময় বুয়েটের এনভায়রনমেন্ট কেমন ছিল? ওই যে যেটা শুনেছেন যে মেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়ে না, তো এখনকার দিনের সাথে তখনকার কম্পারিজন কেমন? আসলে তখন কি আসলেই পড়তো আপনাদের ব্যাচমেট বা কতজন ছিল? আমি যতদূর জানি মানে ওনাদের থেকে শুনেছি যে আমাদের ব্যাচটাই নাকি প্রথম ব্যাচ যে ব্যাচে অনেক মেয়ে এসেছিল বুয়েটে। তবে 11 ব্যাচটা সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট, কারণ ওই ব্যাচে অনেক বেশি মেয়ে এসেছিল, লাইক 300 মতো। আর আমাদের ব্যাচে 180-র মতো ছিল ইন টোটাল, আউট অফ 965। আর আমাদের ডিপার্টমেন্টে 30 জনের মধ্যে 5 জন মেয়ে ছিল। ওকে। মেকানিক্যালে ছিল 13 জন আউট অফ 180। ওকে, সো আপু এর পরে মানে বুয়েটে যাওয়ার পরে ওইখানকার যেই 4 বছর, 4 বছর বা 5 বছর যদি বলি, সো এই সময়ের এক্সপিরিয়েন্স আসলে কেমন কেমন? মানে আপনার এক্সপিরিয়েন্স কেমন ওখানে? মানে তখনকার ইনভায়রনমেন্ট, তখনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস, একাডেমিক অ্যাক্টিভিটিস, মানে পুরো সময়টা যদি একটু বলতেন আর কি। আমাদের সময় আমি তো আসলে 2000 মানে অ্যাজ এ ফ্যাকাল্টি 2017 থেকে বের হয়েছি, তো ওই পর্যন্ত কম্পারিজনটা দিতে পারবো। আমাদের সময় কো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে তুমি আসলে কি বোঝাচ্ছ, লাইক আলাদা এক্সট্রা কারিকুলাম যেগুলো প্রোগ্রামের কথা, নাকি মানে কো একাডেমিকের কারিকুলার সাথে এক্সট্রা কারিকুলার দুইটাই যদি বলেন। আচ্ছা, আমি বলবো যে তখনও অনেক মানে অনেকই ছিল আমাদের একাডেমিক। আমরা আসলে আগের সিলেবাসেই পড়েছি, তো আমাদের ইন জেনারেল 4-5টা মতো তোমার কোর্স থাকতো, আর 4টা ল্যাব থাকতো। এটাই মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল সব ক্লাসে, মানে টিল 4-2 সবসময় 5টা কোর্স আর 4টা বা 5টা ল্যাব এরকম। এটা পার ইয়েতে ছিল। আর কো কারিকুলাম বলতে এখন যেরকম গান বাজনা দেখো, তারপর আমি বলবো যে আমাদের 07 বা 08, মানে আমাদের ব্যাচ বা এক ব্যাচ আগে পরে এরাই পায়োনিয়ার, তার আগে অতটা হতো না। হ্যাঁ, তো
আমাদের এই ফ্ল্যাশ মব বলো, তারপরে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম। আমার মনে আছে আমরা যখন 2013-তে আমাদের মানে বুয়েটে তো সবসময় 16ই ডিসেম্বর, পহেলা বৈশাখ এগুলো খুব সুন্দর ভাবে সেলিব্রেট হতো। হুম। এইবার অনেক বছর পরে হয়েছে, বাট আমি খুবই লাকি বলবো, কারণ আমরা সব পেয়েছি। ঠিক আছে, মানে যে বুয়েটের যে প্লিন্থে পহেলা বৈশাখ বলো, তারপর প্রত্যেকটা ব্যাচের বা প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম, ওভারঅল কনসার্ট, র্যাগ কনসার্ট, concert। তারপর এবং তখন তেমন একটা ঝামেলাও হতো না। তো আমরা আসলে হ্যাঁ। অনেক ভালো সময় পার করেছি। হ্যাঁ, তবে আমরা ভিসি আন্দোলনটা পেয়েছি, যেটা আসলে আমাদেরকে একটু, আমরা আসলে কিন্তু একটা ফুটবলের জন্য আমাদের একটা সেশন গ্যাপ আছে, আমাদের ক্লাস শুরু হয়েছিল 6 মাস পরে। তারপর হচ্ছে ভিসি আন্দোলন, সবকিছু মিলে আমাদের সেশন জ্যাম মোটামুটি তোমার ভালোই ছিল। মানে আমি 2015-তে এই জন্য বের হয়েছি, যেটা আসলে আমি বলবো ওভারঅল স্টুডেন্টের জন্য খুবই খারাপ যারা হুম। বাইরে আসতে চায়। জাস্ট বাইরে মেবি না, প্লাস ধরো তোমার মাঝখানের নিজের জন্য অনেক টাইমটাতে, খারাপ। হ্যাঁ হুম? মেবি মাঝখানের টাইমটাতে ওইটা একটু ঠিক হয়েছে, বাট পরের দিকে আবার 18-19 এসে আবার 5-6 বছরের মতো। হ্যাঁ, আবার একটু ইয়ে হয়েছে। বাট ওই সময় আমরা যেরকম ভিসি আন্দোলনে আমাদের বেশ কিছুটা সময় মানে নষ্ট হয়েছে এটা। তবে বুয়েটের একটা জিনিস ছিল কি, তখন যেটা আমি বলবো, তখন কিন্তু আমরা মেয়েরাও যেতাম। আমরা একটা জিনিস বলবো, তখন অনেক ক্যাম্পাস সেফ ছিল, যেটা আমি এখন মিস করি। মানে এখন যেমন আমি ঢাকা ভার্সিটিতে গেলে আমার একটু ভয় লাগে, হ্যাঁ, রাতের বেলা বা ধরো ক্যাম্পাসে আমাদের একটু ভয় লাগে। বাট আমরা কিন্তু রাত 12টা পর্যন্ত থাকছি, বা ধরো আজকে কনসার্ট, আমরা রাত থাকছি 12টা পর্যন্ত। আমি চলে আসতাম, আমার বাসা কাছেই ছিল, বাট আমাদের মেয়েরা কিন্তু অনেক রাত পর্যন্ত আসলে ক্যাম্পাসে থাকতে পারতো, বাইরে থাকতো। এই মানে ক্যাম্পাস আমরা জানতাম ঢাকা ভার্সিটি বা বুয়েট ক্যাম্পাস এরিয়া মানে খুবই সেফ, নিরাপদ, এখানে কিছু হবে না। এটা একটা এইরকম একটা মানে সেফটি, সেন্স অফ সেফটিটা ছিল, যেটা আমার মনে হয় এখন কিছুটা হলেও নেই। এটা আমার মনে হয়। এটার জন্য আমি আসলে বলবো যে মানে অনেক আউটসাইডার ঢোকার সুযোগ দেওয়া হয়েছে। যেমন ধরো ক্যাম্পাসে এখন বিভিন্ন স্টেশন গুলো আছে, তো এটার জন্য আমরা আসলে একটু প্রতিবাদী করছিলাম যে কেন ঢাকার ইউনিভার্সিটির মধ্যে একটা স্টেশন হবে, কারণ বাইরের মানুষটা তখন ক্যাম্পাসে চলে অ্যাক্সেস আসে। পেয়ে যায়। হ্যাঁ, কিন্তু আগে এটা ছিল না। আগে ধরো আমরা বই মেলাতেও রাত 8টা 9টায় গেছি, এবং শুধু আমরাই গেছি, মানে আমাদের কোনো প্রোটেকশন লাগে নাই যে ছেলে থাকতে হবে সাথে বা শুধু মেয়েরাও গেছি। তো ওইটা আমরা এখন একটু, আমার মনে হয় এখন একটু মিসিং। হুম। ট্রু। এই সময়ের মাঝে মানে আপনার একাডেমিক টাইমটা যদি চিন্তা করি, এই সময়ের মাঝে আপনার একাডেমিক রেজাল্টস বা এমন কোনো কি ব্যাড টাইম গিয়েছে যেটা আপনার এখন মনে পড়ে? বুয়েটে আন্ডার গ্রেডের আমার মানে বিএস লেভেলে আমার রেজাল্ট মোটামুটি ভালোই ছিল। একটা সেমিস্টারে খারাপ করেছিলাম, আমার একটা অসুখ হয়েছিল, মানে চিকেন পক্স হয়েছিল, বাট আদার দেন আমার ওরকম কিছু যায়নি। বাট আমার মাস্টার্স এর লাইফটা খুবই স্ট্রাগল ছিল, মানে আমি অনেক কষ্ট করেছি ওই টাইমটা। কারণ মাস্টার্স এর হচ্ছে আমার উপর একটা ফ্যামিলিগত প্রেশার ছিল যে আমি আমেরিকা আসতে হবে তাড়াতাড়ি। সো আমার ফ্রেন্ড যারা, ওরা আসলে বুয়েটে লেকচারার হিসেবে ঢুকেছে, আমরা 3জন ঢুকেছিলাম আমাদের ব্যাচ থেকে। তো ওরা যেরকম 3 বছর একটু টাইম নিয়ে আস্তে ধীরে জিআরই দিয়ে মাস্টার্স করে এরপর এসেছে, বাট আমি 2 বছর টাইম পেয়েছি। ওই 2 বছরের মধ্যে আমি মাস্টার্স কমপ্লিট করতে হয়েছে, অল থিওরিটিক্যালস উইথ থিসিস। এরপর আমার জিআরই টোফেল দিতে হয়েছে, বাইরের অ্যাডমিশনের চেষ্টা করতে হয়েছে, প্লাস আমার বুয়েটের লেকচারও ছিল। সো 3টা জব আমি অ্যাকচুয়ালি, আমি বলবো আমি 3টা কাজ করছিলাম, যেটা মানুষ একটা একটা করে করে। তো ওই টাইমটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। এবং হ্যাঁ, আমার মাস্টার্স এর রেজাল্ট ডেফিনেটলি আমি বলবো আমার আপ টু দা মার্ক হয়নি। ওকে আপু, এই টাইমের যদি কথা বলি মানে আপনাদের এমনিতে এখনকার যেমন রিসার্চ কালচার, এখন আমি যদি আমাদের আমাদের পার্সপেক্টিভে বলি, আমি যেহেতু এখন মাস্টার্সে আছি, তো এখন যেমন মানে আপনার যে কেউ আপনার 4th ইয়ার বা 3rd ইয়ার দিক থেকে একটু শুরু করে ট্রাই করে, মানে যারা একাডেমিক্যালি ওই ওই সেক্টর যেতে চায়। তো আপনাদের সময় এই সিচুয়েশনটা কেমন ছিল এবং আপনারা কবে থেকে রিসার্চ বা এই টাইপের জিনিসের সাথে ইন্ট্রোডিউস হয়েছে? আমি বলবো খুব একটা ভালো ছিল না। যেমন মেকানিক্যালে দেখতাম যে মেকানিক্যালের কিছু ছেলেরা ছিল যারা খুব অ্যাক্টিভ ছিল এবং আগে থেকে শুরু করেছিল, যেটা সোললি তাদের প্র্যাকটিস, মানে ওরা অনেক অ্যাক্টিভ ছিল। মানে আমাদের ডিপার্টমেন্টে যেমন আমি বলবো, আমি বা আমার যারা ব্যাচ, মানে আমি যাদের সাথে কম্পিট করতাম, আমরা খুবই কোর্স ফোকাসড ছিলাম, যেটা আসলে ঠিক না। আমার মতে রেজাল্ট একটু যদি কমও থাকে ইট ডাজন্ট ম্যাটার, বাট কিছু রিসার্চ ওয়ার্ক থাকা উচিত। তো আমাদের মেইনলি ওই 4th ইয়ারের থিসিস দিয়েই শুরু, হুম, হুম। এটা একটা। আর আমরা একটা ইন্টার্নশিপ করেছিলাম, যেটা বুয়েটে আমাদের ডিপার্টমেন্টে আছে, যে ডিপার্টমেন্ট থেকেই তোমাকে ইন্টার্নশিপ জোগাড় করে অবশ্যই পাঠাবে। তখন আমরা কিছু প্রজেক্ট করেছিলাম, প্লাস আমাদের কিছু প্রোডাক্ট ডিজাইনেরও কোর্স ছিল, যেটা তোমার মানে আমরা প্রোডাক্ট ডেভেলপ করব, সেগুলো আমরা পেপার বানিয়ে আসলে পাবলিশ করতে পারতাম। অনেক কাজই করেছিলাম, বাট আমরা কখনো চেষ্টা করিনি, কারণ আমরা জানতাম না।
Okay. সো আমি বলবো যে কালচারটা আমরা অনেক প্রজেক্ট করেছি, বাট উই নেভার সেভড দোজ ফাইলস। বা ধরো ফাইল লিখেছি, বাট আমরা কখনো ওগুলো যে একটু স্বপ্রণোদিত হয়ে কোথাও সাবমিট করব, এই কাজগুলো আমরা করিনি। যেটা আমরা অনেক পরে জানতে পেরেছি। তখন হয়তো কোঅর্ডিনেশনটা অনেক টাফ ছিল, কারণ তোমার গ্রুপমেটরা এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে, তারা বিভিন্ন ধরনের জব করছে, তারা তাদের হয়তো ফোকাস আর এটা না। তো আমি বলবো যে আমরা আসলে আমাদের জ্ঞানের অভাব ছিল, এবং অবশ্যই আমরা কম জানতাম, এখনকার তুলনায় অনেক খারাপ ছিল। আপনার ব্যাচেলর আর এমএস শেষ করার পরে বাইরের যাওয়ার যে ইয়েটা, মানে পোস্ট গ্রাজুয়েশন যে ব্যাপারটা, সো মানে এখন বা আমি আমার সমসাময়িক সময় যেটা দেখেছি যে মোটামুটি একটা মিথ টাইপের যে আমাকে যদি বাইরে যেতে হয় ভালো সাবজেক্টে পড়তে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। এখনকার ভালো সাবজেক্ট মানে ডেফিনেটলি আবার র্যাঙ্ক চেঞ্জ হয়েছে, অনেকে শুধু হুম। সিএসসি বুঝে, অনেকে বুঝে শুধু সিএসসি ইলেকট্রিক্যাল। সো পিছন দিকে সাবজেক্ট যদি হয় বা একটু নিচের দিকে র্যাঙ্ক হয় তখন বাইরে যেতে ইস্যু হবে, এই টাইপের একটা মিথ টাইপের জিনিসপাতি রয়েছে। বাট আপনার কাছে কি মনে হয়, আপনি তো দুইটা সাইডে দেখেছেন, এখন আপনার কাছে কি মনে হয় এখন কি, মানে এই ব্যাপারটা নিয়ে যদি বলেন আর কি। হ্যাঁ, এটা খুবই ভালো একটা প্রশ্ন করেছে। আমার মনে হয় এটার উত্তর যারা এখন স্টুডেন্ট বা চেষ্টা করছে তাদের জন্য বেশ হেল্পফুল হবে। প্রথম কথা হচ্ছে অবশ্যই মিথ এই সেন্সে যে ধরো বাংলাদেশে তো যেমন আইপি এখন আমি শুনি যে অনেক পিছিয়ে গিয়েছে। তো এটার একটা কমন মিসকনসেপ্ট আছে, যেটা সেটা হচ্ছে যে আইপি একটা বিবিএ এর সাবজেক্ট বা ম্যানেজমেন্টের সাবজেক্ট, ঠিক আছে? তো বাট তুমি যদি আমেরিকা আসো, এই থিওরিটা টোটালি ভিন্ন। আমেরিকায় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কে ধরা হয় হচ্ছে সিএসসি বা মেকানিক্যালের কোর বা পাশাপাশি হিসেবে। হুম। হ্যাঁ। তো এখানে আসলে ফান্ডিং অপরচুনিটি অ্যাজ এ ডিপার্টমেন্ট এটা কখনোই কমেনি। বাংলাদেশের র্যাঙ্কিংটা পিছিয়েছে কারণ বাংলাদেশে এখন বিসিএস অনেক, মানে রিসেন্ট কিছু ইয়ার আমার মনে হয় না এখন আবার বিসিএস তার চার্ম হারাবে। আমার মনে হয় উইথ অল দোজ আপস এন্ড ডাউনস, বাট ডেফিনেটলি লাস্ট ধরো আমরা যখন পাস করব এরকম টাইম থেকে একটু শেষ দিকে, ওই সময় বিসিএস খুব ক্রেজি ছিল। তো ওই টাইমে ধরো ডেফিনেটলি আইপি থেকে সরাসরি বিসিএস বা সরকারি কোনো চাকরি নেই, এটা একটা মানুষকে ইম্প্যাক্ট করছে। বাট তুমি যদি ইউনাইটেড স্টেটসে আসো, এরকম কোনো ডিভিশন নেই। সো সো আমি এখানে বলবো যে এটা ডেফিনেটলি একটা মিথ। যেমন বাংলাদেশে এমএমই, ম্যাটেরিয়াল সায়েন্স, এটা কিন্তু অনেক পিছনে একটা সাবজেক্ট হিসেবে ধরা হয়। অ্যাটলিস্ট আমাদের সময় ছিল শেষের দিক থেকে 3 নাম্বার। কিন্তু এমএমই থেকে তুমি, এমএমই কিন্তু আমেরিকায় আসলে অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এবং কিছুদিন আগে আমি যেমন আর্গন ল্যাবে একটা ওয়ার্কশপে গিয়েছিলাম, এটা একটা ন্যাশনাল ল্যাব। ওখানে যেটা বুঝতে পারলাম যে ইউএস এর নেক্সট ওদের টার্গেট থাকবে এনার্জির উপর, এবং ওরা এনার্জিটা প্রডিউস করতে চাচ্ছে অলরেডি কিছু ম্যাটেরিয়াল থেকে, যে ম্যাটেরিয়াল গুলো ধরো ওদের জন্য ওয়েস্ট। ওখান থেকে ওরা ম্যাটেরিয়াল বের করতে পারে কিনা, যেমন ধরো ব্যাটারি তুমি থ্রো অ্যাওয়ে করে দিয়েছো, ওখান থেকে তুমি আবার র ম্যাটেরিয়াল বের করতে পারো কিনা। সো ডেফিনেটলি এমএমই তুমি যদি আসো, এর প্রচুর ফান্ডিং থাকবে। সো এগুলা টোটালি মিথ। এটা ডিপেন্ড করে যে কখন কোন সাবজেক্ট বা কোন দিকে ইউএস এর ফান্ডিং বা ধরো এই ধরনের বড় বড় কান্ট্রি গুলো কোন দিকে রিসার্চটাকে পরিচালনা করতে চাচ্ছে, ঠিক আছে? তো ডেফিনেটলি আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার স্কিল আছে কিনা। স্কিলটা ইম্পর্টেন্ট, তুমি যে সাবজেক্টেই পড়ো। আর একটা জিনিস মনে রাখতে হবে যে যত ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট আছে সবগুলোই বাইরের দেশে ওদের কাছে ইকুয়াল ইম্পর্টেন্ট। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তোমার স্কিল ভালো কিনা। আমার মতে আমি যদি জানতাম, তাহলে আন্ডার গ্রাডের রেজাল্টের সাথে সাথে আমি আরো কিছু স্কিল ডেভেলপ করতাম, টেকনিক্যাল স্কিল, টুল, যেগুলো আমাকে অ্যাডমিশন পেতে সহায়তা করবে। যেমন ধরো অনেকের একটা ধারণা আছে, আমি আমার সাবজেক্ট সম্পর্কে বলি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ম্যানেজমেন্টের সাবজেক্ট। বাট যেমন ধরো আমরা পড়ি কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট, এরকম একটা নাম বুয়েটে দেওয়া হয়েছে। কারণ যখন ডিপার্টমেন্ট তৈরি হয় তখন তাদের ইচ্ছা ছিল যে বাংলাদেশের জব সেক্টরকে তারা টার্গেট করবে, স্বাভাবিক। বাংলাদেশের ইউনিভার্সিটি তারা তো বাংলাদেশের জন্য মানুষকে প্রিপেয়ার করবে। কিন্তু আমেরিকায় কিন্তু এই সাবজেক্টটা কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? সো যেমন একটা প্রশ্ন আসে যে কেন জাপানিজ কার আর বেটার দেন আমেরিকান কার। এটার কারণ তারা কোয়ালিটি কন্ট্রোল করে, এবং সেটা অফকোর্স একটা ইঞ্জিনিয়ারিং, এবং সেটা অবশ্যই আই এর একটা ভাগ। তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর 4টা ইম্পর্টেন্ট তোমার সেকশন আছে। সো নাম্বার ওয়ান হচ্ছে অপটিমাইজেশন, যেটার মধ্যে ডেটা অ্যানালাইসিস এটা পড়ে। তো অনেকে যেমন ধর ডেটা সায়েন্টিস্টও হতে পারে, যেটা অনেকেই মনে করে এটা সিএসসির ওয়ার্ক, বাট ইউ ক্যান অ্যাকচুয়ালি এক্সপ্লোর দ্যাট সেক্টর ইফ ইউ আর অ্যান আই। তারপর আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, যেটাকে অনেকেই ভাবে এটা মেকানিক্যালের। বাট তুমি যদি আইতে পড়ো, ইউ ক্যান স্টিল সিক অ্যাডমিশন ইন মেকানিক্যাল ডিপার্টমেন্ট হু ওয়ার্কস ইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। জাস্ট তোমার সেক্টরটা ম্যাচ করতে হবে।
এমনই না যে তুমি আইতেই আছো। তারপরে ধরো আমার সেক্টর যেমন হিউম্যান ফ্যাক্টরস এন্ড আর্গোনমিক্স, আমরা আসলে ওয়ার্ক প্লেস সেফটি নিয়ে কাজ করি। প্লাস এই যে বিভিন্ন অ্যাপ ডেভেলপ হয়, সেই অ্যাপগুলো মানুষের জন্য ইজি গোয়িং করা। দেখো না প্রতিদিন ফেসবুক বা গুগল, জিমেল, এগুলো কিন্তু প্রত্যেকবার এদের লেআউট চেঞ্জ করে কেন, যাতে আমাদের ইউজার ফ্রেন্ডলি হয়। সো এটাও কিন্তু আইর একটা সেক্টর, যেটা মানে তোমার কাজকে অপটিমাইজ করতেছে, মানুষের জন্য ইজি বানাচ্ছে। এই সেক্টরে মানুষ যেতে পারে। আর একটা সেক্টর আছে হচ্ছে তোমার ইন জেনারেল সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, লাইক যে কোনো সিস্টেমকে তুমি অপটিমাইজ করতে পারো, কস্ট ইফেক্টিভ বানাতে পারো, যাতে লেবার কস্ট কম হয়। অনেকে সাপ্লাই চেনের দিকেও যায়, যেটা একটু ম্যানেজমেন্ট রিলেটেড। বাট আমি বলবো যে এখানে অনেক সুযোগ আছে যে যাতে তুমি কাজ করতে পারো। আর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ পড়েছো মানে যে তোমাকে আইতেই থাকতে হবে বা তুমি অন্য সাবজেক্টে মেজর করতে পারবা না, এটা বা হায়ার স্টাডি যেতে পারবা না এমন না। মানে তুমি অবশ্যই অন্যান্য ডিপার্টমেন্টেও তুমি নিজের অপরচুনিটিস তুমি খুঁজে পাবে। এরপরে আপনার পিএইচডি তে আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে যাওয়া। সো অ্যাডমিশনের টাইমটা নিয়ে যদি অল্প একটু কিছু বলেন আর কি। মানে ওই সময়ের অ্যাডমিশন জার্নি আর কি, ওই সময় আপনার পিএইচডি তে যাওয়া একটা মেয়ে হিসেবে। আমার কাছে এটা অত চ্যালেঞ্জিং ছিল না, এই কারণে যে এটা অলরেডি এক্সপেক্টেড। আমি যে ওয়ার্ক ফিল্ডে ছিলাম, মানে আমার টার্গেট ছিল। So আমি ওরকম আসলে ফ্যামিলিগত বা সোসাইটি থেকে বলো যে আশপাশ থেকে ওইভাবে কোনো প্রেশার পাইনি, বরং ওয়েলকামই জানানো হয়েছে যে আমার যা দ্রুত যাওয়া উচিত। তবে ওই যে আমি বললাম যে আমার ওই সময় খুবই চ্যালেঞ্জিং ছিল জিআরই টোফেল দিয়ে এগুলো সবকিছু একসাথে ম্যানেজ করা। বাট ওই সময় আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ করেছিলাম, যেটা আমার জন্য আসলে খুব হেল্পফুল ছিল। সেটা হচ্ছে যে আমি বুয়েটের চাকরি রেখে এসেছিলাম। তো ওই সময় তোমার, হ্যাঁ, তো ওটার জন্য আমি অ্যাডমিশন নিয়েছিলাম অগাস্টে, কিন্তু আমি অগাস্টে আসলে আসতে পারিনি কারণ আমার 2 বছর হয় না। তো সেক্ষেত্রে আমি অ্যাডমিশন ডেফার করেছিলাম। তো আমি এটা বলবো যে এটা একটু চ্যালেঞ্জিং ছিল তখন। তখনও কিছু আন্দোলন চলছিল বা, তো এগুলোর জন্য মাস্টার্স ডিফেন্স এগুলো নিয়েও একটু দেরি হচ্ছিল। তো এটা আমি বলবো যে যারা অ্যাডমিশন সিক করছো, যারা টাইম লস করতে চায় না, যে ঠিক আছে আমি সামনের বছর এপ্রিল অগাস্ট পর্যন্ত হয়তো আমার টু লেট আমার জন্য, আমি এই বছরই টার্গেট করতে চাই। তো সেক্ষেত্রে অনেক সময় তোমরা ডেফারের রিকোয়েস্ট করতে পারো, এটা অনেক সময় ইউনিভার্সিটি গুলো অ্যাকোমোডেট করে। যেটা আমি আমি পেরেছিলাম যেটা করতে, এবং আমি স্প্রিং সেশনে আমার ইয়েটা শুরু করি। তখন যেটা বলবো যে আমার কিছু পেপার ছিল, আমার যে আচ্ছা। আন্ডার গ্রাজুয়েট থিসিস, হ্যাঁ, এটা দিয়ে আমি কিছু পেপার মানে আমি সাবমিট করেছিলাম কনফারেন্সে। তো আমি এইটুকু বলবো যে আমার আন্ডার গ্রাজুয়েট আমার সিজিপিএ ভালো ছিল, বাট আমি বলবো যে রিসার্চ ওয়ার্কটা আমার একটু কম ছিল। আমার জাস্ট এই টাইম তো একটা পেপার। নিশ্চয়ই শুরুর দিকে ছিল একদম। হ্যাঁ, তখন তো একদম শুরুর দিকে, জাস্ট মাস্টার্সটা মানে আন্ডারগ্রেড শেষ করেছি আর মাস্টার্স এর 1 বছর জাস্ট আমার শুরু হয়েছে। তো আমার জাস্ট ওই একটা পেপারই ছিল, আর একটা পেপার ইন প্রসেস ছিল, প্রজেক্ট। তো আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল যে ফিল্ড ম্যাচ করানো। আমি কিন্তু আন্ডার গ্রাজুয়েট বা মাস্টার্সে যে ফিল্ডে কাজ করেছি, আমি কিন্তু পিএইচডি সেই ফিল্ডে করিনি। বাট আই ওয়াজ এবল টু কনভিন্স মাই সুপারভাইজার দ্যাট আমি এই ফিল্ডে কাজ করতে ইন্টারেস্টেড, এবং আমি পারবো ওই ফিল্ডে কাজ করতে। এটা আমার জন্য আমি মনে করি সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। সো আমার একটা রিকোয়েস্ট, মানে আমার একটা সাজেশন থাকবে সবার জন্য, যে কখনো নিজেকে ডিপার্টমেন্ট বা টপিক দিয়ে কনফাইন করবো না। ঠিক আছে, কারণ আমি কিন্তু পুরো ট্র্যাক সুইচ করছি। আমি হিউম্যান ফ্যাক্টরসে এবং আর্গোনমিক্সে পিএইচডি করেছি, যেটাতে বুয়েটে অ্যাটলিস্ট একটা কোর্স আর একটাই ল্যাব করানো হয়, এবং অ্যাট প্রেজেন্ট কোনো ফ্যাকাল্টি নেই যারা স্পেশালি এই ফিল্ডে তোমার রিসার্চ করে। হ্যাঁ, অন্যান্য ডিপার্টমেন্ট আছে, আর্কিটেকচার বলো বা ধরো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কেউ কেউ টুকটাক কাজ করে, কিন্তু বুয়েটে এখনো এটার প্র্যাকটিসটা একটু কম। এটা একটা কারণ আছে, তো এখানে হচ্ছে তোমার অনেক এক্সপেন্সিভ মেশিন কিনতে হয়, যেটা আসলে বাংলাদেশে ল্যাব অলরেডি সেট আপ না। বাট ডেফিনেটলি আমি যেহেতু ফিল্ড সুইচ করতে পেরেছি, আমি সবাইকে বলবো যে যে কোনো ফিল্ডে ট্রাই করতে। তোমরা যদি স্কিলড হও, টুল গুলো শেখো। সেটা আমি সেইভাবে আসলে আমার সুপারভাইজারকে মানে কনভিন্স করেছিলাম। যেমন স্ট্যাটিস্টিক্স একটা খুব ইম্পর্টেন্ট টুল, যে কোনো স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, এটা যদি কেউ শিখতে পারে আন্ডারগ্রেড লেভেলে, আমি জানি অনেকেই ম্যাটল্যাব শিখে, বাট সাথে এটাও, তাহলে তুমি যে কোনো প্রফেসরকে যে কোনো ফিল্ডে তুমি তাকে কনভিন্স করতে পারবা, কারণ এগুলো লাগেই, স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার এগুলো লাগেই। তো এগুলো মানে আমার মতে এক্সপ্লোর করার অপশনটা থাকা উচিত, এবং যত বেশি প্রফেসরকে অ্যাপ্রোচ করা যাবে, সেটা তত তোমার প্রবাবিলিটি অফ একসেপ্টেন্স এটা বাড়ায়। ওকে। সো আপু, এরপরে আপনার পিএইচডি মানে পিএইচডি শেষ হয় কবে, কোন ইয়ারে? আমি পিএইচডি শেষ করেছি 2022-এ। কোভিড দুই হাজার টাইমে? বাইশ জাস্ট পোস্ট কোভিড, ইয়া। হ্যাঁ, পোস্ট কোভিড। ওকে।
ঠিক আছে, ওই সময়ে বের হওয়ার পরে তারপরে চ্যালেঞ্জ কি ছিল, মানে জবে জয়েন করা বা এই টাইপের টাইম একটু তো চ্যালেঞ্জিং হওয়ার কথা নর্মাল টাইমের থেকে। হ্যাঁ, এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। তবে আমি ওই সময় আসলে একটা ব্রেক নিয়েছিলাম ওকে। 2 to 3 মান্থসের। যেটা আমি বলবো একটু ভুল করেছি, কারণ একাডেমিয়াতে এটা আমার জানা ছিল না। একাডেমিয়াতে আসলে তোমার ওই জব সেশনটা শুরু হয় আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে। আর ওই টাইমটা আমি ব্রেক নিয়েছি, আমি অগাস্টে ডিফেন্স দিয়ে আমি একটু ব্রেক নিয়েছিলাম। সো when I came back, আমার কাছে মনে হয়েছে তখন অলরেডি আসলে ইউনিভার্সিটি গুলো হায়ার করে ফেলে। তারপর হচ্ছে আমি এই চ্যালেঞ্জ থেকে আমি বলবো যে আমি তখন টেনের টার্গেটও করিনি। আমি তখন চেষ্টা করছিলাম ভালো কোন স্কুলে যাওয়ার, তো তখন আমি 3টা জব ম্যানেজ করতে পারি। তো এর মধ্যে আমি পারডুটা সিলেক্ট করি বিকজ অফ পারডুস র্যাঙ্কিং, আর ওরা আইতে হচ্ছে এই ডিপার্টমেন্টটা সেকেন্ড র্যাঙ্কিং এ। সো ইঞ্জিনিয়ারিং এ, হ্যাঁ। তো আমি হার্ডওয়্যার এমনিতেও আরেক মোটামুটি অন্য সব সেক্টরেও তো টপের, একদম টপে, হ্যাঁ, হ্যাঁ, টপ 5 এর মধ্যে, হ্যাঁ। টপ ফাইভের তো মধ্যে সব। আমি স্কুলের নেমের জন্য আর কি এখানে আসি, যে আমি হয়তো ভালো কিছু নেটওয়ার্কিং করার সুযোগ পাবো সেই হিসেবে এখানে আসা, এবং আমার এটা আমি বলবো যে এটা আমাকে খুবই হেল্প করেছে আমার নেক্সট পজিশনে ল্যান্ড করতে। ওকে। সো আপু, আমি যদি হচ্ছে কম্পেয়ার করতে বলি আপনাকে বইটার 2 বছর আর পার্ডুর যে মানে টিচিং এক্সপিরিয়েন্স, আপনার কাছে কি মনে হয় ডিফারেন্স কি? এন্ড আপনি যদি স্টুডেন্টদের পার্সপেক্টিভও বলেন একটু, যে এখানের স্টুডেন্টদের ক্যাপাবিলিটি বা মেধা এবং ওইখানের যে ডিফারেন্সটা, মানে আমাদের মধ্যে যেমন একটা ধারণা থাকে আর কি, যে আমরা হয়তো ওদের মতো না, ওদের মতো পারবো না, জিনিসটা আসলে কেমন নাকি অন্য কিছু? আমি বলবো বুয়েট স্টুডেন্ট আর ওয়ে বেটার দেন এখানকার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে তো আপনার শুধু বুয়েট না, সাথে আপনার বাকি যেগুলো আছে কুয়েট, রোয়েট্রে, মানে ইউ, এদের ক্যাপাবিলিটিও নিশ্চয়ই যথেষ্ট বেশি। অবশ্যই, আমি আমি সরি আমি বুয়েটের কথা বলেছি, আসলে অন্যদেরকে পড়াই নিতে হবে, বাট হ্যাঁ অবশ্যই আমি বলবো বাংলাদেশের স্টুডেন্টদের অ্যাকুমুলেশন পাওয়ার, ঠিক আছে, এটা অনেক বেশি। এখানে কিন্তু অনেকটা সিস্টেমেটিক। যেমন তুমি স্টুডেন্টদের খুব বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম বা খুব এগুলো ওরা খুব পছন্দ করে না, আমার কাছে যেটা মনে হয়েছে। আর ওদেরকে অনেক কিছু তুলে দিতে হয়, একদম সব রেডি করে দিতে হয়। এটা যদি আমরা পেতাম, বা ধরো বাংলাদেশ স্টুডেন্টরা যদি এভাবে পেতো, সেক্ষেত্রে ওরা অনেক ওদের জন্য ইজি হতো। তো এখানে আমি একটা মেজর ডিফারেন্স বলবো, আমার মনে আছে যখন আমি আন্ডার গ্রাজুয়েট ছিলাম, আমাদের একটা মেইন চ্যালেঞ্জ ছিল যে আমরা ম্যাটেরিয়াল গুলো স্টুডেন্টদেরকে দিতাম না, ঠিক ওকে। আছে, ঠিক মতো প্রোভাইড করতাম না, কোন বই থেকে পড়াচ্ছি, বা ধরো সেটা বললেও আমি ক্লাস লেকচারে কি কি স্লাইড দেখালাম সেগুলো হয়তো প্রোভাইড করে না অনেক সময় ফ্যাকাল্টিরা। এটা কি তুমি ফেস করেছো কিনা আমি জানি না। আমাদের প্রোভাইড করে, আমাদের তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তো মানে এইসব ব্যাপারে আর কি ঝামেলা করেন তেমন কেউ। আচ্ছা, তো আমাদের এরকম কিছু ইস্যু ছিল। আর একটা জিনিস যেটা ছিল যে ধরো ক্রিয়েটিভিটির সুযোগটা কম দিতাম বা কম দেওয়া হয়। অনেকটাই তোমার হচ্ছে সিস্টেমেটিক পড়াশোনা, বাট এখানে যেটা, এখানে যখন একটা স্টুডেন্ট সবকিছু তাদেরকে রেডি করে দেওয়া হচ্ছে, তারা কিন্তু ওটার মধ্যেই পড়ছে, বাকি টাইমটা তারা অন্যান্য কিছু এক্সপ্লোর করার সুযোগ পায়। আমার মনে হয় বাংলাদেশে স্টুডেন্টদেরকে অন্য এক্সটার্নাল জিনিস এক্সপ্লোর করার সুযোগটা দেওয়া হয় না। প্লাস এখানে হচ্ছে তোমার পুরো সেমিস্টারটা খুব ছোট ছোট অংশে ভাগ করা, হুম। ঠিক আছে। যেমন এবার আমি একটা কোর্স নিলাম, আমি 9টা চ্যাপ্টার আমি তিনটা তিনটা করে ভাগ করে দিয়েছি। সো ওদের উপর কিন্তু প্রেশার পড়ে না, ওরা অন্যান্য দিকে ফোকাস করতে পারে। বাট বাংলাদেশে যেহেতু অনেক এক্সটেন্সিভ থাকে সিলেবাসটা, তো স্টুডেন্টরা অনেক বেশি অকুপাইড থাকে তাদের, কেউ যদি ভাবে যে তাদের রেজাল্ট অনেক ভালো করবে, তাহলে ওটা নিয়ে অনেক অকুপাইড থাকে এবং এক্সট্রা স্কিল যেগুলো ডেভেলপ করার ওই সুযোগটা পায় না। অ্যান্ড ডেফিনেটলি এখানে ধরো বড় বড় কোম্পানিরা আসে, তারা ইন্টার্নশিপের সুযোগ দেয়। সো একটা স্টুডেন্ট সে মিডিয়াকর হলেও সে হয়তো টেসলা বা বোয়িং বা ধরো ইন্টেলে একটা ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছে, সেখানেই থাকছে, বাট আমাদের ওই এক্সপিরিয়েন্সটা থাকে না। সো যখন আমরা গ্রাজুয়েট লেভেল এসে তাদের সাথে কম্পিট করি, তখন ডেফিনেটলি ওদের এক্সপিরিয়েন্স লেভেল এগুলো ভালো, বেটার থাকে। ব্যাচ আমি যাদের সাথে কম্পিট করতাম আমরা খুবই কোর্স ফোকাসড ছিলাম, যেটা আসলে ঠিক না। আমার মতে রেজাল্ট একটু যদি কমও থাকে ইট ডাজন্ট ম্যাটার, বাট কিছু রিসার্চ ওয়ার্ক থাকা উচিত। আর ওরা অনেকেই আসলে গ্রাজুয়েট লেভেল পর্যন্ত আসেই না, কারণ ওদের এক্সপিরিয়েন্স দিয়ে ওরা আন্ডার গ্রাজুয়েট পাস করার পরে ওরা ইন্ডাস্ট্রিতে চলে যায়। ওয়ারাজ আমরা, আমাদেরকে গ্রাজুয়েট লেভেলে বাধ্য হয়ে ঢুকতে হয়, এবং অনেকেই হয়তো পিএইচডি করতে পছন্দ করছে না, তারপরে পিএইচডি করে। পরে যখন তুমি যে কারোর সাথে জব করবা, দেখবো যে সে হয়তো তোমার থেকেও ছোট, বাট সে তোমার বস, কারণ সে আরো আগে। এই জন্য আমরা বুঝিনি, বাট আমি অবশ্যই বলবো যে স্টুডেন্টদের কখনোই কোনো সেশন জ্যামে পড়া উচিত না। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরও যারা মানে তোমার স্টুডেন্ট, হুম। ওরাও অনেক ইয়াং এজে পাশ করে যায়, যেমন ওরা 22 বছর বয়সে আমেরিকা চলে আসে বা ধরো গ্রাজুয়েট করে।
ওয়ারাজ আমাদের দেশে আমরা 24-25 বা তারও পরে গিয়ে আমরা শুরু করি, হ্যাঁ। এটাই। সো আমার কাছে মনে হয় আমাদের যত দ্রুত সম্ভব বের হওয়া উচিত। আর আরেকটা জিনিস, আমাদের কালচারাল চেঞ্জ একসেপ্টেন্স আনতে হবে। যেমন আমরা অনেক সময় মনে করি যে বাইরে চলে যাওয়া মানে দেশের কন্ট্রিবিউট করছে না, এই ধারণাটা ঠিক না। বাইরে থেকেও দেশের জন্য অনেক কিছু করা সম্ভব। হ্যাঁ, দেশের নাম বা দেশকে চেনানো এটা অনেক ইম্পর্টেন্ট, যেইটা থেকে আমি মনে করি আমাদের আশেপাশের দেশগুলো বের হয়ে আসছে, মানে তারা ওয়েলকাম জানায়। আমাদের ওইরকম একটা মেন্টাল সেট আপ থাকতে হবে যে বাইরের দেশে যাওয়া মানেই আমি কন্ট্রিবিউট করছি, কারণ আমরা কিন্তু নলেজে কন্ট্রিবিউট করছি, নলেজ কিন্তু সবাই ব্যবহার করবে। মানে এটাই তো কোর পার্ট বেসিক্যালি, তাই না? এটাই কোর পারপাস, হ্যাঁ। ওকে আপু, এখন যদি আমি আপনাকে আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে ফ্রম এখন যেহেতু এই 2025-এ নতুন গভর্নমেন্ট আসার পরে হচ্ছে ফান্ডিং কাট বা এই টাইপের ইস্যু ফেস করছে সবাই, এবং আমি দেখেছি আমার ফ্রেন্ডদেরও বা বাকি যারা আছে তাদেরও অনেক মানে প্রবলেম ফেস করতে হচ্ছে এবার ফান্ডিং ম্যানেজ করতে। তো আপনি হুম। যদি এজ এ প্রফেসর পার্সপেক্টিভে কি বলতেন জিনিসটা, যে যারা ফল 26 আবেদন করবে ওদের জন্য কি সাজেশন হইতে পারে? ফান্ডিং ক্রাইসিস হচ্ছে, এটা টু বি অনেস্ট আমি নিজেও তো ফান্ডিং এর জন্য ট্রাই করছি। তো এই ক্ষেত্রে আমি অ্যাজ এ ফ্যাকাল্টি, যেটা আমি ওয়েস্ট ভার্জিনিয়াতে যেটা কথা বলছি, ডেফিনেটলি হেলথ সেক্টরে, বিশেষ করে যেমন ধরো আমি যে ফিল্ডে, নায়স, এনআইএইচ, তুমি হয়তো দেখবে যে ফিল্ডে হুম, হুম। অনেককে লে অফ করা হয়েছে। সো ডেফিনেটলি আমরা এখন ওই ফিল্ডে যেতে পারছি না, হেলথ রিলেটেড, ওয়ার্কার্স হেলথ রিলেটেড ইস্যুতে আমরা যেতে পারছি না। বাট ওই যে আমি তোমার বললাম, তোমার যে স্কিল থাকে, আমরা চেষ্টা করছি ওই রিলেটেড স্কিল ব্যবহার করে অন্য সেক্টর গুলো টার্গেট করার। তো আমার প্রফেসর হিসেবে আমার ওটাই সাজেশন থাকবে যে তুমি যদি তোমার স্কিল গুলো ডেভেলপ করো, বেসিক কিছু স্কিল, তুমি ওই রিলেটেড প্রফেসরকে অ্যাপ্রোচ করবা যাদের কাছে ফান্ড আছে। হুম। তোমার স্কিল ম্যাচ করলে অবশ্যই সে তোমাকে হায়ার করবে। তো ধরো প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু কিছু বেসিক স্কিল থাকে, সেগুলো স্টুডেন্টরা অবশ্যই মানে অ্যাকোয়ার করতে পারে। এই সাজেশনটা আমার থাকবে। আর একটা জিনিস মনে রাখতে হবে সবাইকে, সেটা হচ্ছে যে ফান্ডিং কিন্তু, এটা কিন্তু বুয়েটের অ্যাডমিশন টেস্ট বা বাংলাদেশের ভর্তি পরীক্ষা বা চাকরির পরীক্ষা না, যে তুমি টপ হবা বলেই তোমাকে নেওয়া হবে। হুম। এটা আমাদের ভুল ধারণা। এখানে কিন্তু যাকে প্রথমে পাবে তাকে নিবে। ওকে। ঠিক আছে। সো ইট ইট ম্যাটার্স তুমি কত আগে প্রসেসটা শুরু করছো, বা তুমি প্রফেসরের কাছে তোমার ভিজিবিলিটি কত বাড়াচ্ছ। তো যতই ফান্ড কাট করুক, কিছু সেক্টরে ফান্ড থাকবে। অবশ্যই। যেমন আমি বললাম যে এখন ধরো ম্যাটেরিয়াল সায়েন্স রিলেটেড হয়তো ফান্ড বাড়বে। তো তুমি যদি আই স্টুডেন্ট হও আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যাই হও, তুমি যদি স্কিল গুলো জানো, তুমি যদি সেই প্রফেসরকে অ্যাপ্রোচ করো, তার তো স্টুডেন্ট লাগবে, হুম। সে তোমাকে অবশ্যই নিবে। বাট তোমাকে ভিজিবল করতে হবে এখানে কিন্তু। সত্যি কথা, ওরকম সময় নেই যে আমি ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত আমি সব স্টুডেন্টকে নিব, দেখবো, তারপর আমি ডিসেম্বর 15-র পরে অ্যাপ্লিকেশন চেক করা শুরু করব। এটা কিছু কিছু ইউনিভার্সিটি করে, বাট বেশিরভাগ ইউনিভার্সিটি চেষ্টা করে যে আগে থেকে রোলিং বেসিসে করার। ঠিক আছে। যেমন ধরো এই যে সামনে ধরো ডিসেম্বর 15-এ ফল সেশন শেষ, হুম। প্রফেসররা কিন্তু ছুটিতে চলে যায়, অনেক সময় কিন্তু তারা আগে আগে কাজটা করে চলে যেতে চায়। তো তুমি যদি মনে করো ডেডলাইন ডিসেম্বরের 15, আমি 15 তারিখে অ্যাপ্লাই করব, আমি মনে করি প্রোকাস্টিনেশন অ্যাভয়েড করা উচিত। আর যদি স্কিল ডেভেলপ করে, স্টুডেন্টরা যে কোনো ফিল্ডে তারা অবশ্যই মানে এক্সপ্লোর করতে পারবে। ওকে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে, যেমন ধরো কেউ যদি মেকানিক্যাল বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা আইপি তে বা ধরো নেভাল আর ইয়েতে পড়ে, এরা সবাই মেকানিক্যাল ট্রাই করতে পারে, বা মেকানিক্যাল রিলেটেড যে কোনো কিছু বা আই রিলেটেড যে কোনো কিছু। ওকে। আবার কেউ যদি ওয়াটারে পড়ে, ইউআরপি তে পড়ে, তারা কিন্তু সিভিলের সব কিছু ট্রাই করতে পারে। এখানে এটা খুবই কমন, তারা এখানে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে গেছে। সো আমি বলবো যে সব কিছু, সব রকম ফিল্ড এক্সপ্লোর করতে। সো আপু, আপনার সাজেশন তাহলে হচ্ছে গিয়ে মানে একটু আগে থেকেই সব প্রসেস গুলো শুরু করা, যেটা অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, সামনের বছরের জন্য যারা আবেদন করবে ওদের জন্য সাজেশন হচ্ছে যত আগে আগে কাজ শুরু করা যায়, এবং যত আগে আগে আপনার কাছে কি মনে হয় প্রফেসর ইমেইলিং এর যে ব্যাপারটা থাকে ওটার ইফেক্ট হুম। কতটুকু, যেগুলো মানে যেসব ইউনিভার্সিটিতে সেন্ট্রালে ইয়া হয় না, মানে অ্যাকসেপ্টেন্স দেয় না, সো তাদের কেসে ইম্প্যাক্ট কতটুকু? অবশ্যই ইম্প্যাক্ট। আমি তো মানে পার্সোনালি চুজ করেছি, সেন্ট্রালিও কিছু আমাকে সাজেশন দেওয়া হয়েছে, বাট ইমেলিং এর অবশ্যই একটা ইম্প্যাক্ট আছে। আমি মনে করি ইমেলিং এর টাইমটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো সকালের দিকে কেউ যদি ইমেল করে, শিডিউল সেন্ড করতে পারে যে আমি সব, তাদের টাইম সকাল 7টা 8টায় ইমেলটা যাবে, যাতে তুমি সকালে প্রফেসর ইমেল খুললেই তোমার ইমেলটা প্রথমে আসে। হ্যাঁ, এগুলো আমার মতে এরকম কিছু ট্রিক্স আমরা অ্যাপ্লাই করতাম। তুমি রাতের বেলা ইমেল দিলে, তোমার ইমেল তো সকাল উঠতে উঠতে দেখা যাবে পিছনে চলে গেছে।
হ্যাঁ, আর এই প্রফেসরদের এত সময় থাকে না যে 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 পিছনে একটা একটা করে ইমেল দেখবে, এটা খুব টাফ, বুঝতে পারছো, অনেক অনেক ইমেল আসে। তো এগুলো ইয়ে করতে পারে। তারপরে যেমন ধরো সেমিস্টার যখন রান করে, যেমন এখন কিন্তু সামার চলে আসছে, সামারে কিন্তু প্রফেসর অনেক প্রফেসরই অ্যাক্টিভ থাকে না, হুম। তো অবশ্যই ইমেল করবে। বাট আমার মতে ইমেলে জেনারেলাইজড অনেক বড় ইমেল না লিখে ছোট, কনসাইজ এবং তারই রিসার্চে ইন্টারেস্টেড এরকম কথা লিখে ইমেল করা উচিত। অনেকে খুব বড় ইমেল লেখে, ধরো আম, একটা ফরম্যাট হয়তো কোথা থেকে কপি করেছে, সেখানে হয়তো জাস্ট পেপারের নাম টাম চেঞ্জ করে দেয়, আমরা কিন্তু জানি যে সে কিছুই পড়েনি। বাট এটার থেকে একটু সামথিং ভেরি টাচি, পার্সোনাল, এরকম কিছু ইমেল দিলে আমার মনে হয় সেগুলো বেশি ইম্প্যাক্ট ফেলে। ওকে, একটা এক্সাম্পল দিবেন আপু? মানে ধরেন যে, মানে কোনো একটা জাস্ট ছোট এক্সাম্পল যেটা দিয়ে হচ্ছে টাচ করতে পারে প্রফেসরকে, বা মনে হইতে পারে যে অন্য থেকে বেটার কোয়ালিটি দিবে আর কি, এমন কিছু। যেমন ধরো আমার একটা এক্সাম্পল দিই, ধরো আমার পেপার কেউ পড়ছে, আমার পেপারে আমি ধরো কোনো একটা মেশিন ব্যবহার করেছি বা কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ব্যবহার করেছি বা টুল ব্যবহার করছি, সে হয়তো বললো যে আমি এই ফিল্ড এই টুলটাতে আমি কাজ করেছি, আমি দেখলাম যে তুমিও এই টুলটা নিয়ে কাজ করো, তা আমি আসলে এটা একটু মোর এক্সপ্লোর করতে চাই, আমি এই টপিকে কিছু প্রজেক্ট কাছাকাছি করেছি বাট বাংলাদেশে সুযোগ নেই। তাহলে বাট তাই বলে আবার আমি ধরো একটা মেশিনের নাম বললাম, আমি জানি এটা বাংলাদেশে পাওয়া যায় না, বললো যে আমি মেশিনে কাজ করেছি, তাহলে তো ধরা পড়ে যাবে। একটু একটু রিসার্চ করে যাতে, আমার মনে হয় এটা। ওকে, আপু, ফল 26 এর জন্য আপনি যদি বলেন আর কি, যে সময়ের সীমাটা কেমন হওয়া উচিত, কখন থেকে কোনটা শুরু করা উচিত? হ্যাঁ, তো আমি যদি কেউ 2026 টার্গেট করে, আমি তাকে সাজেস্ট করবো এই বছর নভেম্বরের মধ্যে অবশ্যই তার ল্যাঙ্গুয়েজ টেস্ট গুলো দিয়ে দিতে। Okay? আর ভালো স্কুল এবং অবশ্যই ভালো, যা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যদি কেউ পিএইচডি করতে চায়, যদিও জিআরই এখন অনেক জায়গায় রিকোয়ার্ড থাকে না, বাট আমি পার্ডুতে অনেক মিটিং অ্যাটেন্ড করেছি, আমি দেখেছি যে অনেক প্রফেসর পার্সোনালি জিআরই স্কোর দেখে। যেমন ওয়েস্ট ভার্জিনিয়াতে এটা বলাই ছিল যে অবশ্যই জিআরই দেওয়া থাকতে হবে। ঠিক আছে, আমাকে অনেক ভালো রেজাল্ট স্টুডেন্ট অ্যাপ্রোচ করেছে, আমি যাদেরকে টোটালি নিতে পারিনি, মানে কনসিডারই করতে পারিনি, কারণ তাদের জিআরই নেই। তো আমি সাজেস্ট করবো জিআরইটা দিতে, যারা আসলে ভালো স্কুলে যেতে চায়। মানে রিকোয়ারমেন্ট ছিল, তখন দেয়া নাই, এই টাইপের কেস? মানে ধরো রিকোয়ারমেন্ট ইউনিভার্সিটির নেই, কিন্তু প্রফেসর পার্সোনালি এটা প্রেফার করে বা ডিপার্টমেন্ট প্রেফার করে। এটা অনেক ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, কারণ যদি তারা অপশনাল চায় যে একটা। অপশনাল দেওয়া থাকে তখনও কি তাহলে দিতে হবে, মানে দেওয়া বেটার, এটা বলছে? হ্যাঁ, যেমন তোমার ওয়েস্ট ভার্জিনিয়াতে আমাকে বলেছে যে পিএইচডির জন্য অবশ্যই জিআরই লাগবে। হুম। ঠিক আছে, মাস্টার্স এ রিকোয়ার্ড নাই, জন্য গ্রাজুয়েট অ্যাডমিশনে লেখা যে ইটস অপশনাল, কিন্তু পিএইচডির সময় তারা দেখছে। তো আমি বলবো যে যদি এখন থেকে তো যথেষ্ট সময় আছে, তো যারা ভালো স্কুল টার্গেট করে তাদের জিআরই দেওয়া উচিত, এটা আমি মনে করি। পার্ডুতে আমি অনেক মিটিং এ দেখেছি যে তারা তোমার হচ্ছে গ্রুপে ভাগ হয়ে গেছে, কেউ বলছে জিআরই লাগবে, কেউ বলছে লাগবে না। যে প্রফেসর গুলো বলছেন যে জিআরই লাগবে, হয়তো কমিটির ডিসিশনে হয়েছে যে ঠিক আছে জিআরই দরকার নেই, কিন্তু সে কিন্তু তার মেন্টালিটি চেঞ্জ করবে না। সে যখন পার্সোনালি কাউকে পিক করবে সে কিন্তু জিআরই দেখবে। ঠিক আছে, সো তোমার যদি সময় থাকে এক্সপ্লোর করতে তো কোনো সমস্যা নেই, থাকলো 5 বছর জন্য তো এটার ভ্যালিডিটি, তারপর অবশ্যই তুমি এগিয়ে থাকবে। আর যদি কোনো পেপার, মানে কোনো প্রজেক্টে কেউ কাজ করে থাকে বা ধরো থিসিসে কাজ করে, যদি সেটা পাবলিশ নাও হয়, অ্যাটলিস্ট কোথাও সাবমিট করা থাকুক, যে ইন রিভিউ ইন প্রসেস। তাহলে রেজাল্ট যদি কারো মিডিয়া করো থাকে, সেক্ষেত্রে তারা মানে অ্যাপ্রোচ করতে পারে, মানে আগাতে পারে। তো এটাও নভেম্বরের মধ্যে হয়ে যাওয়া উচিত, এই প্রসেস গুলো। নভেম্বরের মধ্যে তাদের কাভার লেটার বা লেটার অফ ইন্টেন্ট, কেন তারা পিএইচডি করতে চায়, মানে স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি, তারপর হচ্ছে তোমার লেটার অফ রিকমেন্ডেশন, সেগুলো রেডি রাখা, এবং জিআই, এটা অবশ্যই নভেম্বরের মধ্যে হয়ে যাওয়া উচিত। স্কোর কেমন হওয়া উচিত, মানে মোটামুটি? আপনি যদি আপনাদের স্কুলগুলোর কথাই বলে, পার্ডু বা ওয়েস্ট ভার্জিনিয়া বা মোটামুটি R1 এর এই রেঞ্জে যারা আছে তাদের কথা যদি বলেন। স্কোরের থেকে আমি আসলে দেখেছি সবাই একটু কোয়ান্ট স্কোরটা দেখে, ইঞ্জিনিয়ারিং এ কোয়ান্ট স্কোরটা তারা দেখে, আর এডাব্লিউ এটা দেখে যে 3.5 মতো হলে আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড ধরি। আর আমি আসলে কখনো ওভারঅল স্কোরের থেকেও, ওভারঅল স্কোর যদি ভালো হয় সবাই বলে ওয়াও, বাট কেউ কারো স্কোর যদি ধরো 312 13 বা এরকম হয়, তখন সবাই কোয়ান্টের স্কোরটা দেখে, কারো কোয়ান্টের স্কোর যদি অনেক ভালো হয় তখন বাকিটা আর দেখে না। সো ইঞ্জিনিয়ারিং আমার মতে কোয়ান্ট স্কোরটা তারা ফোকাস করতে পারে। তবে নভেম্বরের থেকে যত, আমি তোমাকে বলেছি যত আগে শুরু করবা, নভেম্বরের মধ্যে রেডি থাকলে হবে কি, নভেম্বরের 15-এর মধ্যে, নভেম্বরের আমি বলবো নভেম্বরের শুরুর দিকে রেডি থাকা উচিত, যাতে তুমি বাই November 15 তুমি সব জায়গায় অ্যাপ্লিকেশনটা ফেলে দিতে পারো। তুমি কিন্তু অনেক আগাই থাকলা। কিন্তু অনেকে আমরা যেটা করি, আমরা নভেম্বরের শেষে গিয়ে পরীক্ষা দিই,
তারপর ডিসেম্বরে ধরো 15-তে ডেডলাইন, 15-র মধ্যে কিন্তু সব ভালো স্কুলের ডেডলাইন চলে যায়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেক অ্যাপ্লিকেশন না করে অ্যাপ্লিকেশনের ক্যাটাগরি করা উচিত, কিছু ভালো স্কুল, কিছু মিডিয়া করে স্কুল, কিছু লো ক্যাটাগরি। আর খুবই ইম্পর্টেন্ট যেখানে তোমার সিনিয়ররা গেছে সেসব জায়গায় আগে খোঁজ নিয়ে অ্যাপ্লাই করা। ধরো তুমি জানলে যে ঠিক আছে আমার অমুক সিনিয়র এখানে গিয়েছে, এখানে এখন ফান্ড আছে, এইগুলো খোঁজ নিয়ে অন্ধের মতো অ্যাপ্লাই না করে ব্লাইন্ডলি জাস্ট র্যাঙ্কিং দেখে ইয়েতে অ্যাপ্লাই করা। আর একটা জিনিস মনে রাখো, র্যাঙ্কিং বাংলাদেশে অনেক ইম্পর্টেন্ট, আমেরিকা ইম্পর্টেন্ট হচ্ছে কাজ। আচ্ছা। ঠিক আছে, তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি অবশ্যই তুমি যে কোনো জায়গা থেকে তুমি উঠে আবার ম্যাচ করতে পারবা। আমার মনে আছে আমার যখন জব হয় আমার সুপারভাইজারকে আমি বলেছিলাম যে পার্ডোর র্যাঙ্কিং তো অনেক উপরে, এই ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা উপরে না, আমি পার্ডোতে যাচ্ছি। তখন আমার সুপারভাইজার আমাকে একটা কথা বলেছিলেন যে র্যাঙ্কিং কিছু না, সবাই দেখবে তুমি কি কাজ করেছো। আমেরিকানরা কিন্তু এই ব্যাপারে অনেক সিরিয়াস যে তোমার কাজটা আসলে ইফেক্টিভ কিনা। তো আমি যেটা মনে করবো যে ভেরি ইম্পর্টেন্ট তুমি কত আগে আসতে পারো, কারণ ওই তুমি যদি একটা ভালো স্কুলে না হয়, ধরো তোমার টার্গেট টপ 5, বাট তুমি হয়তো একটা টপ 5 না, তুমি হয়তো একটা আরো পরের একটা স্কুলে এসেছো হয়তো 50-40-র দিকে, আই উড সাজেস্ট ইউ কাম, ইউ জয়েন দ্যাট স্কুল, কাজ করো কিছু, তারপর তুমি পরে যদি ইচ্ছা হয় ঠিক আছে তুমি ভালো জায়গায় আরো জায়গা ওখান থেকে মাস্টার্স দিয়ে ভালো কোথাও পিএইচডি করলে বা ভালো কোথাও পোস্ট ডক করলে। বাট টাইম সেভটা অনেক ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশে আমরা যে ভুলটা করেছি কারণ আমরা জানতাম না, আমার কাছে মনে হয় টাইমটা অনেক ইম্পর্টেন্ট। ওকে আপু, এখানে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করি। আপনি যদি টাইমের কথা বলতেছেন, তো আমাদের যেটা সমস্যা হয় আর কি, একে তো আন্ডারগ্রেড আপনাদের যেমন মোটামুটি 5 বছর 5.5 বছর হয়ে গিয়েছে, এবং তখন যদি আমি একটা কম্পেয়ার করতে যাই যে যারা আন্ডারগ্রেড করছে ওদের একসেপ্টেন্স রেট ভার্সেস যারা সাথে 1.5 বছর বা 1 বছর মানে মাস্টার শেষ করে তারপরে আবেদন করছে, এই দুটোর মাঝখানে আপনার কম্পারিজন কিভাবে করেন? এটা একদমই ভ্যারিয়েবল, এরকম কিছু আমি আসলে ওরা আমি দেখছি এভাবে কোনো ক্যাটাগরি ওরা করে না, মানে জাস্ট পার্ডুতে দেখছি। ওকে। ওয়েস্ট ভার্জিনিয়া তো আমি, আমার মনে হয় না, আমি আমি সবচেয়ে বেশি দেখবো আমার কাজের সাথে রিলেভেন্স কার আছে। যেমন ধরো আমাকে যদি একজন আমি একজনের ইন্টারভিউ নিলাম, তার পুরো কথায় বোঝা যাচ্ছে সেই ফিল্ডে টোটালি ইন্টারেস্টেড না, তার রেজাল্ট অনেক ভালো, সে অনেক এক্সপিরিয়েন্সড, আমি তাকে হায়ার করব না। আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাকে দিয়ে আমি কাজ করতে পারবো কিনা, তার সে আগ্রহটা আছে কিনা, তো এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে। সো আপু, যেহেতু আবেদনের কথা বলেছেন নভেম্বরের শুরু থেকে, মানে একদম শুরু থেকে শুরু করা উচিত। সো যদি কেউ প্রফেসরকে রিচ করতে চায় তাহলে তার সময়সীমাটা কেমন হওয়া উচিত, কখন থেকে রিচ করা শুরু করা উচিত? প্রফেসরকে আরো অনেক আগে থেকে রিচ করতে হবে। তো সাধারণত অক্টোবরের দিকে ফান্ডিং এর ডিসিশন বা প্রপোজাল গুলো সাবমিট হয়, এটা ডিপেন্ড করে, বাট আমি বলবো যে ফলের শুরুতেই, ফল শুরু হয় ধরো অগাস্টে। হুম। তো সেমিস্টার শুরু থেকে তুমি যদি অ্যাপ্লাই করতে থাকো বা ইমেল করতে থাকো প্রফেসরদেরকে, হতে পারে দু একজন তোমাকে নিয়ে নিয়েছে, তখন তুমি সেই অনুযায়ী অ্যাপ্লিকেশনটা করলে নভেম্বরের মধ্যে। হ্যাঁ, তো যেমন ধরো যদি কেউ সামনের বছর টার্গেট করে, আমি তাকে বলবো যে সে যদি টার্গেট করে যে নভেম্বরের জিআরই টোফেল দিবে, সে কিন্তু আগে থেকেই ইমেল করা শুরু করতে পারে যে আমার এই প্রোফাইলে এই জিনিস আছে। তোমাকে আমি বলেছি প্রফেসরদের ইমেল করার সময় জিআরই টোফেল স্কোরের থেকেও বেশি ইম্পর্টেন্ট পার্সোনাল টাচটা ক্রিয়েট করা। ওকে। সো এর পরের যদি বলতে চাই সেটা হচ্ছে আপু, মোটামুটি আপনি যদি আপনার পার্সপেক্টিভে বলেন যে একটা স্টুডেন্টকে চুজ করার ক্ষেত্রে, মানে এই যে ইউনিভার্সিটি বা ধরেন যে কে কোথায় পড়তেছে, এইটার মানে দেশের পার্সপেক্টিভে যে চিন্তা করি আর কি, যে ও বড় ইউনিভার্সিটি থেকে যাচ্ছে, ও একটু নিচের ইউনিভার্সিটি থেকে যাচ্ছে, এই জিনিসগুলোকে আসলে ম্যাটার করে? আপনার কি মনে হয়? এটা ম্যাটার করে কিছুটা, হুম। কিন্তু কি ধরনের করতে পারে, যেমন ধরো হয়তো একজন বাংলাদেশি প্রফেসরের কাছে তুমি অ্যাপ্লিকেশন করেছো, সে হয়তো জানে, বা যেমন আমি পার্ডুতে দেখেছি, পার্ডুতে ইউনিভার্সিটির একটা র্যাঙ্কিং আছে যে ওই দেশে বাংলাদেশের কোন কোন ইউনিভার্সিটি টপে, ওকে। কোনগুলো ভালো স্কুল, এটা এদের কাছে আছে। তো আমার মনে হয় এরা একটু দেখে। তবে যেগুলো ভালো স্কুল ওগুলোকে সাধারণত ওরা একই ক্যাটাগরিতেই রাখে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে বুয়েট আছে, ঢাকা ভার্সিটি বা এগুলো সব পড়াপড় আছে, সো এটা একটু হলেও ম্যাটার করে আমি মনে করি, একদম যে করে না তা না। হুম। তবে আরেকটা জিনিস সেটা হচ্ছে ধরো তোমার কোনো সিনিয়র কোনো জায়গায় গিয়েছেন, ট্র্যাক রেকর্ডটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ সেখানে সে ভালো কাজ করছে, হুম। তখন অনেক সময় প্রফেসররা চিনে যে না এই ইউনিভার্সিটির এই ছেলেটা এসেছে বা এই মেয়েটা এসেছে ভালো করছে, চিনলাম, তা আরেকজনকে নেয়। সো ওটাও মানুষ টার্গেট করতে পারে। এই জন্য আমি সবসময় বলবো যে সিনিয়র কেউ থাকলেও সে সমস্ত ইউনিভার্সিটিতে টার্গেট করা যেতে পারে। ওকে। আমার প্রশ্নের বাইরে আপনার কি আপু আর কিছু বলার আছে? যে মানে আপনাদের সাইড থেকে আর কি, আমি তাও বারবার বলছি আপনাদের সাইড থেকে, কারণ হচ্ছে ওই সাইড স্টোরি আমরা কেউ জানি না, এই সাইড স্টোরি সবাই জানে, কজ এই সাইডে যারা আবেদন করে তারা হয়তো অনেকখানে অনেক স্টোরি বলতে থাকে। বাট আপনার সাইডে কি আর কিছু বলার আছে, মানে যারা আবেদন করবে ওদের জন্য স্পেশাল কোনো সাজেশন?
যারা আবেদন করবে তাদের জন্য আমার একটাই, মানে আরো অবশ্যই এটা অনেক ব্রড একটা, প্রথমে তো আমি বললাম সময়, নতুন করে যদি আর কিছু বলার থাকে তাহলে আমি এটা বলবো যে যদি কোনো সুপারভাইজার বা অনেকে থাকে কেউই ইমেল রিপ্লাই করে না, তো সেই ক্ষেত্রে একদমই হতাশ না হয়ে যে সমস্ত ইউনিভার্সিটিতে সেন্ট্রালি মানে ফান্ডিং দেয় এই খোঁজটা নিতে পারলে সেখানে অ্যাপ্লাই করার। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে অবশ্যই লিঙ্কডইনে একটা প্রোফাইল খোলার। আমরা ফেসবুকে অনেক অ্যাক্টিভ থাকি, বাট তুমি যখন, আমি আসলে এবার একটা কগনিটিভ হিউম্যান ফ্যাক্টরস এর ক্লাস নিয়েছিলাম, তো আমি ক্লাসে জিজ্ঞাসা করেছিলাম এখানে ফেসবুক কে কে ব্যবহার করে, তো আমাকে কেউ আর হাত তোলেনি। ঠিক আছে, তো আমি যেটা বুঝলাম যে নোবডি ইউজেস ফেসবুক। সো এটা একটা, এটা জাস্ট একটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে মনে হতে পারে এটা খুব ইনফরমেটিভ একটা প্ল্যাটফর্ম, এখানে অনেক কিছু জানা যায়, বাট এই দেশের মানুষের কাছে এটা কিছুই না, এরা ঢুকেও না ফেসবুকে। সো যে কোনো ইনফরমেশনের জন্য প্লিজ ট্রাই টু কানেক্ট অন লিঙ্কডইন, কারণ প্রফেশনাল ওয়ার্ল্ড ওইটা। সো আমি সবাইকে সাজেস্ট করব যদি লিঙ্কডইনে প্রোফাইল থাকে এবং নিজের ফিল্ডের মানুষদেরকে কানেক্ট করতে, তাদেরকে একটু। প্রফেসরদের কি লিঙ্কডইনে এসএমএস দেওয়ার মানে দেওয়া যায় বা দেওয়া উচিত এরকম কিছু? অবশ্যই, এখানে স্টুডেন্ট প্রফেসরের মধ্যে ওই গ্যাপটা নেই। সো কেউ যদি প্রফেসরকে কানেক্ট করতে চায় যে তোমার সাথে আমি কানেক্টেড থাকতে চাই, মানে আমি 3rd ইয়ার 4th ইয়ারে আছি, বা আমি ভবিষ্যতে ইয়ে করতে চাই, আমি তোমার সাথে কানেক্টেড থাকতে চাই, অবশ্যই সে ইয়ে করতে পারে। হয়তো সবাই সাথে সাথে রেসপন্স করবে না, বাট অনেকেই করবে। এবং আমি অনেককেই দেখেছি তারা জব পেলেই আগে লিঙ্কডইনে পোস্ট করে। হুম। সো আমি বাংলাদেশের স্টুডেন্টদেরকে বলবো লিঙ্কডইনে কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম দিতে এবং সেখানে প্রোফাইলটা সুন্দর করতে। আর আমি অ্যাজ এ সুপারভাইজার আমি কিন্তু সবসময় বললাম আমি কিন্তু রেজাল্ট দেখে কাউকে সিলেক্ট করবো না, আমি দেখবো কে আমার ফিল্ডে ইন্টারেস্টেড, কে এই ফিল্ডে ইন্টারেস্টেড এবং কে প্রম্পট, প্রম্পট ইন রেসপন্স। হ্যাঁ, আমরা অনেক ভালো স্টুডেন্টদেরকে দেখেছি যারা খুবই ভালো, রেজাল্ট খুবই ভালো, বাট দে ক্যান নট টক, দে ক্যান নট কমিউনিকেট। তার থেকে অবশ্যই একটা কমিউনিকেটিভ পার্সন যে আমার সাথে টাচে আছে তাকে আমি আগে প্রেফার করব। ঠিক আছে, তো আমি আর একটা সাজেশন দিব, কেউ যদি কোনো ফান্ড ম্যানেজ করতে পারে বা পার্শিয়াল ফান্ডও পায়, তার যদি ফ্যামিলির 1 বছরের ব্যাকআপ দেওয়ার মতো ক্ষমতা থাকে আমি তাকে বলবো আসতে, ওকে। যদি ফ্যামিলি ব্যাকআপ দিতে পারে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যে স্টুডেন্টটা আসে সে পরের বছর বেশিরভাগ ক্ষেত্রেই ফান্ড ম্যানেজ করে ফেলে, কারণ ওই যে বললাম যে প্রফেসররা সবসময় তার সামনে থাকা স্টুডেন্টকে আগে প্রেফার করে। ঠিক আছে, এটা আমার কাছে মনে হচ্ছে। তো আমার সাজেশন থাকবে প্লিজ সবাইকে বলবে লিঙ্কডইনে অ্যাক্টিভ হতে। তো আপু, আপনি তো সামনেই ওয়েস্ট ভার্জিনিয়াতে জয়েন করছেন, তো এটার জন্য শুভকামনা। অবশ্যই আমরা মোটামুটি ডিসকাশনের শেষ পর্যায়ে চলে আসছি। সো এই লাস্ট মোমেন্টে অনেক সাজেশন অলরেডি নিয়ে ফেলেছে, এখন যদি লাস্ট মোমেন্টে আপনি জাস্ট আমাদের জন্য মানে শর্ট স্টোরিজ এর মানে একদম আমাদের লাস্ট মানে প্রত্যেকটা ইন্টারভিউ লাস্ট পর্যায়ে যেটা থাকে, জাস্ট একটা কোশ্চেন আমরা রাখি যে মানে আমাদের যে ইনিশিয়েটিভটা, আমরা আমরা সবাই স্টুডেন্টস, আমাদের যে ইনিশিয়েটিভটা এটা নিয়ে কিছু বলার আছে কিনা? আমি বলবো এটা খুবই অসাধারণ একটা ইনিশিয়েটিভ। আই উইশ আমাদের সময় এরকম কিছু থাকতো, তাহলে হয়তো আমি আরো 2 বছর আগে আমার কাজগুলো ঠিক করে আমি আরো ভালো কোথাও ট্রাই করতে পারতাম, এটা আমি বলবো। তো এটা একটা অসাধারণ উদ্যোগ এবং আমি আরিফ হাসানকে অবশ্যই শুভকামনা জানাই এবং অল দা বেস্ট যে তুমি এটা কন্টিনিউ করো। আর এভাবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তুমি সহযোগিতা করতে থাকো বা তাদেরকে কিছু উদ্দেশ্য দাও যে কেন তারা পড়াশোনা করছে বা তারা ভবিষ্যতে কিভাবে সামনে এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ আপু। তো শর্ট স্টোরিজকে অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।